জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সাথে আছি আমি সিউল আহমেদ। শিক্ষার্থীদের দাবির মুখে চলমান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে তা পরে জানানো হবে। এর আগে সকালে এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। পুনরায় পরীক্ষা শুরুর তারিখ 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পেছাবে। কিন্তু বিকেলে পরীক্ষার্থীদের দাবির মুখে এবং আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়। ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সাফ জানিয়ে দিয়েছেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহযোগিতা করা হবে না। আর যারা অর্থ নিয়ে ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ব্যবসায়ীরা সহায়তা করবে বলে আশ্বাস দেন বণিক সমিতির নেতারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপণ্য আমদানি সহজ করা, ব্যাংক সংস্কার ও ঋণের কিস্তি পরিশোধে 6 মাস সময় দেওয়ারও প্রস্তাব করেন ব্যবসায়ীরা। গভর্নরের সাথে বৈঠকে ব্যবসায়ী নেতারা আলোচনায় সুদের হার কমানোর দাবি জানালে মূল্যস্ফীতি কমে আসলে সুদের হার বিবেচনা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সুদের হারের ব্যাপারে তিনি বলেছেন 6-7 মাস সময় দেওয়ার জন্য বলেছেন। 6-7 মাসের মধ্যে মূল্যস্ফীতি উনি যেভাবে হোক এটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন, মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনা। এটাকে কমিয়ে আনতে পারলে এরপরে সুদের হার নিয়ে উনি পরবর্তীতে পদক্ষেপ। সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের ভিতরে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। সবসময় উদ্ধার করাটা ঠিক নয়, চেষ্টা করবো এদের সংখ্যা কমিয়ে ফেলতে বা একীভূত করার চেষ্টা করা যাবে। বিভিন্নভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে, কিন্তু হঠাৎ করে টাকা দিয়ে সলিউশন হবে না, হঠাৎ করে বন্ধ করে দিয়েও কোনো সলিউশন হবে না। কারণ আলটিমেটলি তো ডিপোজিটরদের টাকা তো ফেরত দিতেই হবে, এবং সেই দায় তো সরকারের নয়, দায়িত্ব হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষের। 1000 টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজে লাগে এমন প্রকল্প গ্রহণ করতে হবে, তা না হলে ঋণের বোঝা বেড়ে যাবে। অর্থ মন্ত্রণালয় চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক করেন অর্থ বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে সহযোগিতা অব্যাহত রাখতে চীন ও কানাডাকে আহ্বান জানানো হয়। এছাড়া চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, 18 লাখ কোটি টাকার সরকারি ঋণ সত্যি চাপের। এই চাপ নিয়েই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে চীন আমরা স্বাগত জানিয়েছে। এই সরকারের সাথে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। We offered our support, and we also got very positive response from a financial advisor. So that is my commitment. We're trying to continue work with this interim government and the other stakeholders together. We'll work together so as our cooperation will continue. আমাদের ইস্যু হলো, আগে অনেক সমস্যা, অনেক ওনাদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে, অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা, এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে। এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু আমরা বলছি এটা দেখব। মুনিয়া, মিতু, তনুসহ আলোচিত হত্যাকাণ্ডের বিচার করা সহ আন্তর্জাতিক মানের নারী অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার একটি বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ব্রিফিংকালে সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা চৌধুরী। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নানা শ্রেণী পেশার প্রায় 30 জন নারী নেতৃত্ব। প্রায় 2 ঘন্টা বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি ফান্ড গঠন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
এছাড়া আন্তর্জাতিক আইনের আলোকে দেশে নারী অধিকার প্রতিষ্ঠার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে ব্রিফিং করেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা চৌধুরী। বলেন, নারী নেত্রীরা সমাজে বিদ্যমান নারীর প্রতি সব সহিংসতার অবসান চেয়েছেন। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা, অভিভাবকত্বের ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে, বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন রেখে দিয়েছে। তো সেই রিজার্ভেশনটার উইথড্র করারও একটা দাবি এসেছে। একজন সমন্বয়কারী বলেছেন যে তার গায়েও অনেক আঘাতের দাগ আছে বিদায়ী সরকারের ছাত্র সংগঠনের দেয়া, কিন্তু সে সেই আঘাতের দাগ নিয়ে কথা বলতে চায় না। সে বলতে চায় যে এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায় এবং আঘাত দিয়ে পার পাওয়া যায়। সাভারের রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেডের দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণ লোপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। সভায় চিকিৎসা ভাতা ও সরকারি অনুদান না পাওয়ায় ক্ষোভ জানান ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকরা। মত বিনিময় শেষে আসিফ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিল, কিন্তু মাত্র 21 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেই তহবিল লুটপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি নেওয়া হবে। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সকল শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। শ্রম উপদেষ্টা বলেন, হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরেও দেশ টিকে আছে শ্রমিকের পরিশ্রমী। নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে, সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব, যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা, আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব। হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে 4 দিনের এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন আদালতে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় দীপু মনি ও আরিফ খান জয়কে 10 দিন করে রিমান্ড আবেদন করেছিল পুলিশ। এর আগে দুপুর 2:30টার দিকে তাদেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। সোমবার রাতে দীপু মনি ও আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও 5টি হত্যা মামলা করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে 5টি। এ পর্যন্ত যত মামলা হয়েছে সেগুলোতে শেখ হাসিনার নাম থাকলেও এবার আসামির তালিকায় আনা হয়েছে শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যদের। প্রত্যেকটি মামলা এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ভুক্তভোগীরা বলছেন, শেখ হাসিনার নির্দেশেই হত্যা করা হয়েছে তাদের স্বজনদের। সবকটি মামলায় যুক্ত করা হয়েছে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং 14 দলের অন্যান্য নেতাদেরকেও। সেখানে রয়েছে জাসদের হাসানুল হক ইনু, জেপির আনোয়ার হোসেন মঞ্জু সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের একাধিক মন্ত্রীর নামও। মামলায় রাখা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং উনি যে মামলা দায়ের করেছেন এই মামলার ঘটনা শোনার ওনার বক্তব্য শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনি 49 জনের বিরুদ্ধে মামলা করেছেন এবং বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে সরাসরি এজাহার হিসাবে সূত্রাপুর থানাকে মামলাটি রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন।
ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতরিত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার হত্যায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীরের গ্রেপ্তারের দাবি করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যা মামলায় প্রভাব খাটিয়ে অব্যাহতি নিয়েছেন আসামিরা। স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয়। মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামানকে অন্তর্বর্তী সরকারের সকল ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি এবং স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনে এসব দাবি জানায় শিক্ষার্থীরা বলেন, স্থানীয় সরকারের এই সচিব আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন 400 কোটি টাকা লোপাট করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে প্রতিষ্ঠানে অবৈধভাবে শিক্ষক নিয়োগ ও ভর্তি বাণিজ্য করার অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাই এমন দুর্নীতিপরায়ণ কোনো ব্যক্তির অন্তর্বর্তী সরকারে থাকার যোগ্যতা নেই বলে মনে করেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে কোনো দুর্নীতিবাজের রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যেহেতু সে খুনি হাসিনা খুবই আস্থাভাজন একটি লোক ছিল, যার জন্য আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাগেনেস্ট নিতে পারিনি। কিন্তু এখন যেহেতু খুনি হাসিনা নেই, দেশ থেকে পলায়তন আছে, যার জন্য আমরা এই আন্দোলনটা করছি এবং আমরা তার পদত্যাগ চাই। অন্তর্বর্তী সরকারে যে আবু হেনা মোর্শেদ জামান একজন সচিব, বাংলাদেশের কোনো সম্মানিত পোস্টে যেন উনি না থাকতে পারে, এই দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের যিনি সাবেক গভর্নিং বডি আইডিয়াল স্কুল কলেজের সভাপতি ছিলেন আবু হেনা মোর্শেদ জামান, তিনি প্রথম থেকে স্বৈরাচারী আচরণ করে গেছেন। তিনি একের পর এক লুটপাট করেছেন স্কুলে, 400 কোটি টাকার উপরে তিনি আমাদের স্কুল থেকে লুটপাট করেছেন। স্থানীয় সরকারের সচিবের রয়েছে, তার জন্য আমরা এই পদত্যাগের জন্য আজকে সবাই এনেছি। এরকম একটা দুর্নীতিবাজ মানুষ বাংলাদেশের কোনো সম্মানযোগ্য পদে থাকতে পারে না বলে আমরা বিশ্বাস করি। এখন এই সরকারের মধ্যে বিতর্কিত কাউকে যাওয়া ঠিক কিনা এটা আসলে আমাদের বলা কঠিন। যারাই দুর্নীতি করবে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, তারা কেউ এখানে যাবে না, আমি এটা বিশ্বাস করি। এখন চারদিক থেকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ডে বৃহস্পতিবারের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি সবশেষ জানতে চেয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলছেন, ঘটনার শুরু থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার মামলার শুনানি শুরু হয় দেশটির সর্বোচ্চ আদালতে। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতে 10 সদস্যের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই টাস্ক ফোর্স কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, সংস্কার আনতে আরেকটি ধর্ষণের ঘটনার জন্য অপেক্ষা করবে না দেশের সর্বোচ্চ আদালত।
এদিকে এই ঘটনায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। দোষীদের বিচারের দাবিতে এখনও বিক্ষোভে উত্তাল গোটা ভারত। আন্দোলন চালিয়ে যাচ্ছে আইনজীবী, শিল্পী সহ বিভিন্ন শ্রেণীর কর্মজীবী মানুষরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউব দেখতে এখন টেলিভিশনে ভিজিট করুন youtube.com/c/এখন tv।